হাসিনার বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকার দুর্নীতি অনুসন্ধান করবে দুদক, ট্রাইব্যুনালে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন। ২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনা, ঘোষণা অনুযায়ী ভোটের জন্য প্রস্তুত কমিশন সিইসি। উপসচিব, যুগ্ম সচিবের পদোন্নতিতে পরীক্ষা চায় সংস্কার কমিশন, চাকরি পাসপোর্টে ভেরিফিকেশন প্রথা নয়। আসসালামু আলাইকুম, শফি মাহমুদ সাগর স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার পরিবারের অপর ৩ সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য মেগা প্রকল্পের মোট ৮০,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ তদন্ত করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার কমিশন জানায়, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানে নামবেন তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মিথ্যা আশ্বাসে তড়িঘড়ি করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিল শেখ হাসিনা সরকার, যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। সরকার পতনের পর বিশাল এ প্রকল্পে হরিলুটের কথা উঠে আসে সংবাদ মাধ্যমে। বলা হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা মিলে ৫০০ কোটি ডলারের বেশি এবং বিভিন্ন প্রকল্প থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকা পাচার করেছেন। অভিযোগ অনুযায়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকি মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এত বিশাল অঙ্কের টাকা পাচার করেছেন। এমন খবরের প্রায় ২ মাস পর এ ঘটনার অনুসন্ধানের কথা জানালো দুদক। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ রয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যেখানে জড়িত ছিলেন তার পরিবারের সদস্যরা। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার অনুসন্ধান করতে চায় দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানের সিদ্ধান্তের প্রেক্ষিতে এতে অনুসন্ধান দল গঠন করা হবে এবং তারা এই অভিযোগ অনুসন্ধান করবেন। এছাড়া শেখ পরিবারের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখবে দুদক। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গুম, খুন সহ বেশিরভাগ মানবতা বিরোধী অপরাধের নিউক্লিয়াস ছিলেন সাবেক স্বৈরাচার শেখ হাসিনা। তার নির্দেশেই এসব অপরাধ সংঘটিত হয়েছে বলে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে জানাতে পুলিশ মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ৪৫ আসামির মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের ১৬ জনকে আদালতে আনা হয়। ৩টি আলাদা প্রিজন ভ্যানে সালমান এফ রহমান, ডাক্তার দীপু মনি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, হাসানুল হক ইনু, তৌফিকে এলাহি চৌধুরী সহ একে একে হাজির করা হয় আসামিদের। ১ ঘণ্টা ধরে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গণহত্যা এবং গুমের বিষয়ে আদালতে শুনানি করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নির্দেশে বেশিরভাগ অপরাধ সংগঠিত হয়েছিল। সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংঘটিত হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রীকে বন্দি বিনিময় চুক্তি অথবা ইন্টারপোলের মাধ্যমে আনার বিষয়ে অগ্রগতি জানাতে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে বলে জানায় প্রসিকিউশন। আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে। তৌফিকে ইলাহি ও কর্নেল ফারুক খানের আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অভিযোগ না পেয়ে হাইকোর্টে আবেদন করবেন। প্রাথমিক অভিযোগনামা যেটা পেয়েছি
সেটা কপি অফ এলিগেশন না, সেই বিষয়ে আদালত শুনানি অন্তে কোনো আদেশ প্রদান করেননি। সংবিধানের 102 ইনভোক করে অনারেবল হাইকোর্ট ডিভিশনে যেতে পারি। আগামী 18 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে উল্লেখ করে তার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন 2026-এর 30 জুনের মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। মঙ্গলবার বিকেলে রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংক্ষিপ্ত সংস্কারের পর হলে 2025-এর ডিসেম্বরে আর বেশি সংস্কারের প্রয়োজন হলে 2026-এর জুনের মধ্যেই নির্বাচন হবে। উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের প্রস্তাবনা অনুযায়ী আগামী সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে জানানো হয়, D8 সম্মেলনে যোগ দিতে কায়রো যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 3 দিনের সফর শেষে শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে। খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যেও হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন, আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন, সে অনুযায়ী নির্বাচন করতে প্রস্তুতি আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মঙ্গলবার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে CEC একথা জানান। বলেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা প্রস্তুতি দরকার তা এগিয়ে নেওয়া হচ্ছে। অপর প্রশ্নে বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে। এক্ষেত্রে অতীতে যদি কোনো অনিয়ম হয়ে থাকে কমিশন সেটা দেখবে বলেও জানান CEC। আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এমন কোনো দিন বাদ আছে তারা সবসময় বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, এটা তাদের মূল দাবি। তো এখন আমি যে স্থানীয় সরকার নির্বাচন করলে তো ওই কাজটা হচ্ছে না। আর আমাদের প্রস্তুতিটা কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা আগাচ্ছি। এখন স্থানীয় সরকার আবার রিফর্মস কমিশন তারা কি সাজেশন দেয় না দেয়, কিংবা এটার চরিত্র কেমন হয় সেটাও আমরা বুঝতে পারতেছি না তাদের সুপারিশ না হওয়া পর্যন্ত। তো স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই। আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি, সেই লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিশিরাত আর ডামি নির্বাচনে বিশ্বাস করে না বিএনপি। জনগণের সাথে থেকে জনগণকে সঙ্গে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বলেন, নির্বাচনী পুলসিরাতে জনগণই একমাত্র শক্তি। হাসান মাহমুদের রিপোর্ট। ব্যক্তিগতভাবে আমি চাই এবং আমি বিশ্বাস করি ঢাকার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তন, গাজীপুরের চান্দনা চৌরাস্তার সাগর সৈকত কনভেনশন সেন্টার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলের একটি স্কুল মাঠে 31 দফা রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির ঢাকা বিভাগের পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে তারা ধ্বংস করেছে। লন্ডন থেকে অনলাইনে কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, 31 দফাকে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে। তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ ষড়যন্ত্র শেষ হয়নি। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেককে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি জনগণের ভোটে বিশ্বাস করে, কোনো রাতের কারসাজিতে নয়। আমরা আমিরামি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী। আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি,
কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে। জনগণের সঙ্গে থেকে নিজেদের মধ্যে গুণগত পরিবর্তন আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। যতটুকু সুযোগ আছে, যতটুকু সময় আছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যেখানে বিচারপতি, সশস্ত্র বাহিনীর সদস্যরাও থাকবেন। প্রয়োজনে এটি কমিশনও হতে পারে বলে জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছেন তারা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবেই নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে শুরু থেকেই তিনি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছেন। শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি শুরু থেকেই বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করে আসছি। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্যদিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মতবিনিময় সভায় একথা জানান কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। বলেন, চাকরি ও পাসপোর্ট পাবার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে দেবার সুপারিশ করা হবে। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। জবাবদিহিতামূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 3 অক্টোবর গঠন করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন। 1.5 মাস পর মঙ্গলবার সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্য সচিব। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরা হয়। তার প্রেক্ষিতে কমিশন প্রধান জানান, পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষার পাশাপাশি উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য 50% এবং অন্য ক্যাডার থেকে 50% নেবার সুপারিশ করা হচ্ছে। সুপারিশ করা হবে পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে দেবারও। চাকরিতে মানে রিক্রুটমেন্ট বিভিন্ন ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি, এটা আমরা রিকমেন্ড করতেছি। এটা থাকবে না, কোথাও থাকবে না। আপনি নাগরিক পাসপোর্ট নেবেন, আপনার নাগরিক অধিকার, আপনাকে পুলিশ ভেরিফিকেশন কেন বলতে? পরীক্ষা ছাড়া কেউ হবে না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে এবং 70 মার্ক না পেলে প্রমোশন পাবেন। প্রতিটা টায়ারে না, আমরা এটা বলেছি ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এই 2 লেভেলে হবে। এর পরেরটা তখন সরকার পদোন্নতি দিতে পারবে। গেল 15 বছরে প্রশাসনের দলীয়করণ হয়েছে দাবি করে ভবিষ্যতে তা যেন না হয় সে লক্ষ্যে সুপারিশ থাকবে বলেও জানান আব্দুল মুঈদ চৌধুরী। দলীয়করণ এর আগে এরকম করা হয় নাই, এইটাই প্রথম করা হয়েছে, এর আগে করা হয় নাই। আমিও যতদিন চাকরিতে ছিলাম আমরা তো কোনো দলের সঙ্গে কাজ করি নাই। তো এইটা এই ধারাটা যেটা হয়েছিল এটা 15 বছরের একটা এটা আমার মনে হয় না ভবিষ্যতে থাকবে। ব্যুরোক্রেসি সরকারকে, নির্বাচিত সরকারকে কন্ট্রোল করবে। দিস ইজ কন্ট্রারি টু ডেমোক্রেটিক ভ্যালুস। ফরিদপুর ও কুমিল্লাকে আলাদা বিভাগ করার সুপারিশ করা হবে বলে জানান জনপ্রশাসন সচিব। আর কোনো কর্মকর্তাকে সাধারণ জনগণের স্যার সম্বোধন করার প্রয়োজন নেই বলেও জানান তিনি। একবার আমি আপনাদের সামনে বলেছিও যে বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল, পুরুষ মহিলা সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে হইতো। আপনারা জানেন তো, আপনারা মিডিয়াতে আছেন না? 5ই আগস্টের পরে থেকে এটা শেষ। এই মেসেজ কিন্তু দেওয়া হয়েছে। মেন্টালি তারা এখন প্রস্তুত যে ভাই ডাকা মানে অসম্মান করা না, ভাই ডাকা মানে হলো আপন হওয়া। আর আপনারা মেয়েদের ব্যাপারে বলি, মেয়েরা তো আমরা ম্যাডাম ডাকলেও খুশি, আপা ডাকলেও খুশি, সবচেয়ে খুশি হলো আপু। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ছিল না মন্তব্য করায় তোপের মুখে পড়েন কমিশন প্রধান। বাকবিতণ্ডাও চলে বেশ কিছুক্ষণ। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া জানাবে সরকার।
মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির ব্যাপারে সীমান্তবর্তী দেশগুলোকে নিয়ে বৈঠক বসতে যাচ্ছে থাইল্যান্ডে। ব্যাংককের ওই বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি, সেখানে সংগঠিত অপরাধ এবং দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। এই বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক মানে কোনো প্রতিবাদ আমরা পাইনি। আইন উপদেষ্টা তিনি ফেসবুকে ভেরিফাই তার পেজে প্রতিবাদ করেছে। দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, তবে উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী, যিনি গুজরাটের মুসলমানদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন। মঙ্গলবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর 5 স্টার মাঠে বিজয় দিবস ও জুলাই আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সার্জিস বলেন, বিজয় দিবস স্বাধীনতা সংবিধান কোনো দলের কিংবা পরিবারের নয়। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে যারা তার মতাদর্শের বিরোধিতা করেছেন তাদের খুন, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। পরে চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রতিদিন 4 থেকে 6 হাজার পর্যন্ত ভিসা ইস্যু করেছে সৌদি কর্তৃপক্ষ, এমন তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। আজ এক প্রতিবেদনে অনলাইনটি আরও জানায়, নভেম্বরে 83,000 বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে। এই সংখ্যাকে মাসভিত্তিক ভিসা ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ বলে জানিয়েছেন তারা। বাংলাদেশি শ্রমিকদের জন্য সমসংখ্যক ভিসা আগামী কয়েক মাস ধরে ইস্যু করতে থাকবে সৌদি কর্তৃপক্ষ। সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি সরকারের উন্নয়ন পরিকল্পনা ভিশন 2030 বাস্তবায়নের জন্য দেশটির বিপুল সংখ্যক শ্রমিক দরকার। পাশাপাশি 2030 সালে রিয়াদ এক্সপো এবং 2034 সালে এককভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। সে কারণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিচ্ছে সৌদি সরকার। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বাজারে স্থিতিশীলতা ফেরানো না গেলে সংস্কারের শেষ পর্যন্ত জনগণের ধৈর্য থাকবে না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক বৈঠকে একথা বলেন তিনি। বলেন, মধ্যম আয়ের দেশ হওয়ার ঝুঁকি থেকে বের হতে এখন থেকে পদক্ষেপ নিতে হবে। এই মুহূর্তে অর্থনীতির স্থিতিশীলতা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। এছাড়া কারিগরি শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে দক্ষ জনবল তৈরির পথ সুগম করার আহ্বান জানান দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় মধ্যম আয়ের দেশ হওয়ার আকাঙ্ক্ষার গতিপথ, বাস্তবতা ও বিপদ নিয়ে আলোচনা করেন বক্তারা। হাসিনার বিরুদ্ধে 80,000 কোটি টাকার দুর্নীতি অনুসন্ধান করবে দুদক, ট্রাইব্যুনালে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন। 26 সালের 30 জুনের মধ্যে নির্বাচনের পরিকল্পনা ঘোষণা অনুযায়ী ভোটের জন্য প্রস্তুত কমিশন সিইসি। উপসচিব ও যুগ্ম সচিবের পদোন্নতিতে পরীক্ষা চায় সংস্কার কমিশন, চাকরি পাসপোর্টে ভেরিফিকেশন প্রথা নয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।